পিজি লেভেলে বায়োলজিক্যাল সায়েন্সে ডেমো ক্লাসের টপিক সেগুলোই চয়েস করবে যেগুলো এক্সক্লুসিভলি এইচএস লেভেলে পড়ানো হয়। হ্যালো স্টুডেন্টস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 তোমরা যারা রিটেন এক্সামিনেশান ভালো দিয়েছো তোমরা অলরেডি কত স্কোর করেছো সেটা জেনে গেছো। এবং তোমাদেরকে আমি বলি যে তোমরা যারা 50 বা 50-র কাছাকাছি তোমরা যারা স্কোর করেছো তারা মোটামুটি আমার মনে হয় যে একটা সিকিউর পজিশানে আছো। দেখো, কারা ইন্টারভিউতে ডাক পাবে কারা পাবে না এই সম্পর্কে আমি প্রধানত আমি বলতে পারবো না, কারণ এটা একমাত্র এসএসসিই বলতে পারবে। তবে আমার যেটা অ্যাসাম্পশান যে তোমরা 50 বা 50-র কাছাকাছি তোমরা যারা মার্কস পেয়েছো তো তারা মোটামুটি একটা সিকিউর পজিশানে আছো। দু একদিন পরেই তোমরা জেনে যাবে যে কারা ইন্টারভিউতে ডাক পাবে। এবং তোমরা জানো যে ইন্টারভিউতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডেমো ক্লাস। তোমরা প্রচুর চিন্তা করেছো যে ডেমো ক্লাসের কোন কোন টপিক চয়েস করবে। বিশেষত তোমরা যারা পিজি লেভেলে আছো তোমাদেরকে আমি একটা সাজেশান দিই যে ক্লাস 9 এবং 10-এ যে সমস্ত টপিক আছে তো সেই সমস্ত টপিক প্রধানত চয়েস না করাটাই ভালো। পিজি লেভেলে বায়োলজিক্যাল সায়েন্সে ডেমো ক্লাসের টপিক সেগুলোই চয়েস করবে যেগুলো এক্সক্লুসিভলি এইচএস লেভেলে পড়ানো হয়, অর্থাৎ যেগুলো একটু মডার্ন টপিক তো সেই টপিকগুলো চয়েস করাটাই আমার মনে হয় বেটার হবে। এবং তার সাথে সাথে আরও একটা বিষয় মাথায় রাখবে যে সিলেবাস সম্পর্কে কিন্তু তোমাকে একদম ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। সিলেবাস বলতে এক্ষেত্রে এইচএস লেভেলের যে বায়োলজিক্যাল সায়েন্সের যে সিলেবাস আছে এই সম্পর্কে তোমাকে কিন্তু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, কারণ এই ডেমো ক্লাসে তোমাকে যেমন দেখা হবে যে তুমি টপিকটাকে কত ভালোভাবে ডেমনস্ট্রেট করছো সেটা যেমন দেখা হবে, তার সঙ্গে সঙ্গে সিলেবাস সম্পর্কে তোমার আইডিয়া আছে কি না সেটাও কিন্তু তোমাদেরকে যাচাই করে নেওয়া হবে। তো সেই কারণের জন্য সিলেবাস সম্পর্কে আইডিয়া একদম যেন ক্লিয়ার থাকে। এবং যে কোনো টপিক তোমরা যখন চয়েস করবে বা যখন তোমাকে বলা হবে যে আপনি কোন বিষয়ের উপর ডেমো দিতে চান তখন কিন্তু অবশ্যই কোন ক্লাস থেকে তুমি ডেমো দিচ্ছ সেটা যেমন বলবে। যেমন এক্ষেত্রে ক্লাস 11 এবং ক্লাস 11-এর তো তোমরা জানো যে দুটো সেমেস্টার আছে, একটা সেমেস্টার 1 এবং একটা সেমেস্টার 2। সুতরাং ধরা যাক তুমি বললে যে সেমেস্টার 1-এর এই ইউনিটের কোন চ্যাপ্টার থেকে ডেমো দিতে চাইছো সেটা কিন্তু মেনশান করতে হবে। অর্থাৎ তুমি যে ডেমো টপিক যেটা চয়েস করছো সেখানে কিন্তু ক্লাস তার সঙ্গে সঙ্গে ইউনিট তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার এবং কোন সেমেস্টারের ডেমো দিচ্ছ এগুলো কিন্তু তোমাকে বলে দিয়ে আসতে হবে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো বা অনেকেই আমাকে মেসেজ করছো যে স্যার ডেমো ক্লাসের টপিক কি প্রধানত ক্যান্ডিডেটরাই বলবে নাকি যারা ইন্টারভিউ নেবেন তারা চয়েস করে দেবেন? দেখো, এটা তো প্রধানত তাদের ওপর ডিপেন্ড করছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 95% ক্ষেত্রে যেটা হয় তো সেটা হচ্ছে যে যারা ক্যান্ডিডেট তো তাদেরকেই প্রধানত ডেমো ক্লাসের টপিক চয়েস করতে বলা হয়। তবে ম্যাক্সিমাম তারা এটুকু বলতে পারেন যে আপনি ক্লাস 11 থেকে কোনো একটা অংশের ডেমো দিন, বা ম্যাক্সিমাম তোমাকে বলা হতে পারে যে ক্লাস 12-এর কোনো একটা অংশের বা কোনো একটা টপিকের আপনি ডেমো দিন। তো সেই জন্য তোমাদেরকে বলছি ক্লাস 11 এবং ক্লাস 12 থেকে, ক্লাস 11 থেকে দুটো টপিক এবং ক্লাস 12 থেকে দুটো টপিক খুব ভালোভাবে ডেমোর জন্য প্রিপারেশান নিয়ে যাবে। এবং যে টপিক তুমি চয়েস করবে সেগুলোকে কিন্তু লিখে লিখে তৈরি করবে এবং লিখে তৈরি করবে এবং যেন 5 মিনিট বা 5 মিনিটের কম সময়ের মধ্যে সেটাকে তুমি ভালোভাবে ডেমনস্ট্রেট করে দিয়ে আসতে পারো, সেরকমভাবেই কিন্তু লিখে এই টপিকগুলো তোমরা কিন্তু তৈরি করে রাখবে। যদি জেনেটিক্স, মলিকুলার বায়োলজি এবং বায়োটেকনোলজি পোর্শন থেকে যদি টপিক চয়েস করো আমার মনে হয় সেটা বেটার হবে। তো যাই হোক, এক্ষেত্রে আমি সিলেবাস ধরে ধরে তোমাদেরকে বলবো যে কোন টপিকগুলো ডেমো হিসাবে চয়েস করলে তোমাদের ভালো হয়। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 সাবজেক্ট বায়োলজিক্যাল সায়েন্স বা বায়ো, সেক্ষেত্রে ক্লাস 11 সেমেস্টার 1। একটু আগে সিলেবাস সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দিয়ে দিই। দেখো, ক্লাস 11-এ প্রধানত দুটো সেমেস্টারে পরীক্ষা হয়। সেমেস্টার 1-এ 35 মার্কস এবং তার সঙ্গে সঙ্গে সেমেস্টার 2-তে 35 মার্কস আর প্র্যাকটিক্যাল থাকে 30 মার্কস। ওকে, সেমেস্টার 1-এ প্রধানত এমসিকিউ বেসড এক্সামিনেশান হয় ক্লাস 11-এ এবং সেমেস্টার 2-তে প্রধানত বড় বড় কোয়েশ্চেন্স দেওয়া হয় বিভিন্ন টপিকের ওপর। তো সেটা হচ্ছে সেমেস্টার 2। আর ক্লাস 12-এ সেমেস্টার 3 আছে, তো সেমেস্টার 3 এমসিকিউ বেসড, এটা 35 মার্কস এবং সেমেস্টার 4 যেটা এটাও কিন্তু লং আনসার টাইপের কোয়েশ্চেন্স হবে, এটাও 35 মার্কস এবং এর সাথে সাথে প্র্যাকটিক্যাল আছে। তো যাই হোক, এই হচ্ছে সেমেস্টার 1 এবং সেমেস্টার 2-এর বিষয়। তো সেমেস্টার 1-এ যে সমস্ত টপিকগুলো আছে, ধরা যাক এখানে দেখতে পাচ্ছ যে সেমেস্টার 1-এ ফুল মার্কস হচ্ছে 35 মার্কস, অর্থাৎ এমসিকিউ যে এক্সামিনেশান যেটা নেওয়া হয় 35 মার্কসের এক্সামিনেশান নেওয়া হয়। জাস্ট সিলেবাস সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আমি দিয়ে দিলাম। এবার দেখো, সিলেবাসকে প্রধানত কীভাবে ভাগ করা হয়েছে, বিভিন্ন ইউনিট অনুযায়ী ভাগ করা হয়েছে। অর্থাৎ সেমেস্টার 1-এ কতগুলো ইউনিট আছে, আবার সেমেস্টার 2-তে বেশ কতগুলো ইউনিট আছে এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে আবার চ্যাপ্টার আছে। তোমাকে যখন বলা হবে যে আপনি কোন টপিকের ওপর ডেমো দিতে চান তখন কিন্তু তুমি অবশ্যই এইভাবে বলবে যে আমি ক্লাস 11-এর
সেমেস্টার 1-এর ইউনিট 1 অর্থাৎ ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমের চ্যাপ্টার 1 বা দ্য লিভিং ওয়ার্ল্ড থেকে বায়োডাইভার্সিটি অংশের ডেমো দিতে চাই। তো এইভাবে কিন্তু এতগুলো কথা কিন্তু তোমাকে বলতে হবে। তো এর মধ্য দিয়ে তোমাকে এটা প্রমাণ করতে হবে যে তুমি সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল, সিলেবাস সম্পর্কে ভালোভাবে জানো। তো যাই হোক, যে চ্যাপ্টারগুলো এখানে আছে, কোন কোন চ্যাপ্টারগুলো ডেমো দেওয়ার জন্য সুইটেবল হবে সেগুলো তোমাদেরকে বলছি। দ্য লিভিং ওয়ার্ল্ডে এখানে দেখতে পাচ্ছ যে বায়োডাইভার্সিটি আছে। তো বায়োডাইভার্সিটি ক্লাস 12-এও আছে, কিন্তু তবুও বায়োডাইভার্সিটির সবটুকু কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে। তো বায়োডাইভার্সিটি অংশে তুমি বলতে পারো যে স্পিসিস ডাইভার্সিটির সম্পর্কে আমি ডেমো দিতে চাই। এক্ষেত্রে আলফা, বিটা, গামা ডাইভার্সিটি এটা তুলনামূলকভাবে বেটার হবে, সুতরাং এটা ডেমো টপিক হিসাবে চয়েস করতে পারো। এরপরে বাকি যে টপিকগুলো আছে শুধুমাত্র ডেমো টপিক হিসাবে কোনগুলো চয়েস করবে আমি সেগুলো তোমাদেরকে বলছি। বাকি যে টপিকগুলো আছে যেমন নিড ফর ক্লাসিফিকেশান, 3 ডোমেন অফ লাইফ, এগুলো অতটা খুব একটা ভালো হবে না। এবং এই জায়গাতে আরও একটা টপিক আছে, সেটা হচ্ছে কনসেপ্ট অফ স্পিসিস, মানে প্রজাতি সম্পর্কে ধারণা। এটাও কিন্তু ডেমোর একটা ভালো টপিক। যেমন মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এবং ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট। তো এই 3টে স্পিসিস কনসেপ্ট কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়ে আসতে পারবে। তাহলে চ্যাপ্টার 1 দ্য লিভিং ওয়ার্ল্ড থেকে 2টো টপিক ডেমো দেওয়ার মতো উপযুক্ত, একটা বায়োডাইভার্সিটি এবং আর একটা হচ্ছে স্পিসিস কনসেপ্ট। এবং বাকি যে অংশগুলো আছে যেমন বিভিন্ন মানে টুলস ফর স্টাডি অফ দ্য বায়োডাইভার্সিটি, এটা খুব একটা ভালো টপিক হবে না। এরপরে যেটা আছে দেখো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানে 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশান, স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ক্লাসিফিকেশান অফ মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, লাইকেন, ভাইরাস ইত্যাদি। তো এগুলো আমার মনে হয় যে খুব একটা ভালো টপিক হবে না ডেমো দেওয়ার জন্য, কারণ ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো আমরা দীর্ঘদিন মানে পড়ে এসেছি বা সবাই মোটামুটি পরিচিত, সুতরাং এটা খুব একটা মডার্ন টপিক হবে না। এরপর দেখো প্ল্যান্ট কিংডম আছে। প্ল্যান্ট কিংডম মানে চ্যাপ্টার 3-তে যেটা আছে ক্লাসিফিকেশান অফ দ্য প্ল্যান্টস ইন্টু মেজর গ্রুপ, অর্থাৎ অ্যালগি, তার সঙ্গে সঙ্গে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, অনেক কিছু বিষয় এখানে বলতে হবে। সুতরাং এই যে চ্যাপ্টার 3 আছে প্ল্যান্ট কিংডম, এটাও ডেমো হিসাবে চয়েস না করাটাই যুক্তিযুক্ত। চ্যাপ্টার 4 যেটা আছে অ্যানিম্যাল কিংডম, এটাও ডেমো হিসাবে চয়েস না করাটাই যুক্তিযুক্ত। আমি আমার অ্যাজাম্পশান বলছি, এবার তোমরা কিন্তু ভাববে তোমাদের যেটা পছন্দ হবে, তো সেই অনুযায়ী তোমরা কিন্তু ডেমো দেবে। এরপরে চলে আসছে ইউনিট 2 যেটা আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। তো ইউনিট 2-তে আবার কতগুলো চ্যাপ্টার আছে দেখো, 3টে চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 5 যেটা আছে মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তো মরফোলজির অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলতে ডিফারেন্ট পার্টস অফ প্ল্যান্ট আছে, যেমন এক্ষেত্রে রুট, স্টেম, লিফ, ফ্লাওয়ার, ফ্রুট এবং সিড আছে। খুব একটা ভালো হবে না, কিন্তু এখানে দেখো ডিসক্রিপশান অফ দ্য ফ্যামিলিজের মধ্যে বিভিন্ন রকমের ফ্যামিলি আছে, এই ফ্যামিলির মধ্যে যে কোনো একটা ফ্যামিলি কিন্তু তুমি চয়েস করতে পারো, কারণ ক্লাস 11-এ এটা একদম নতুন টপিক আনা হয়েছে এই যে ফ্যামিলি। সুতরাং ক্লাস 11-এর একটা ছাত্রকে তুমি কিভাবে ফ্যামিলির পরিচয় দেবে, অ্যাঞ্জিওস্পার্মের কোনো একটা পার্টিকুলার ফ্যামিলির কিভাবে পরিচয় দেবে, তো সেটা কিন্তু ডেমো হিসাবে একটা ভালো টপিক হতে পারে। এবং মনে রাখবে কোনো একটা পার্টিকুলার ফ্যামিলি যদি ডেমো হিসাবে তুমি টপিক যদি চয়েস করো, তাহলে কিন্তু তার ফ্লোরাল ডায়াগ্রাম ভালো করে প্র্যাকটিস করে যাবে। জেনারেলি রুট, স্টেম, লিফ ইত্যাদি একটু বলে দিলে যে এরকম এরকম হতে পারে, তার এক্সাম্পল দিলে এবং তারপরেই একদম ফ্লোরাল ডায়াগ্রামে চলে যাবে। ভালো করে ফ্লোরাল ডায়াগ্রামটা বুঝিয়ে দিয়ে আসতে হবে। তো সেই জন্য বলছি যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস অংশে কোনো একটা পার্টিকুলার ফ্যামিলি, এটা কিন্তু খুব ভালো টপিক হতে পারে। অনেকেই চয়েস করবে না ডেমো টপিক, তো এই ফ্যামিলির কোনো একটা ফ্যামিলি তুমি চয়েস করতে পারো। এরপর দেখো অ্যানাটমি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যেটা প্ল্যান্ট টিস্যু আছে, এটা খুব একটা ইন্টারেস্টিং টপিক হবে বলে আমার মনে হয় না। এরপরে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যালস মানে অ্যানিম্যাল টিস্যু, এগুলোও খুব একটা ইন্টারেস্টিং টপিক, ডেমো টপিক হিসাবে মানে হবে না। কিন্তু এই জায়গাতে দেখো আবার আছে যে সিস্টেমস অফ দ্য ফ্রগ, ডাইজেস্টিভ, সার্কুলেটরি, রেসপিরেটরি, নার্ভাস অ্যান্ড দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ ফ্রগ। তো এটা নতুন টপিক, এখান থেকে কোনো একটা সিস্টেম তুমি ডেমো হিসাবে চয়েস করতে পারো, যেমন ফ্রগের তুমি সার্কুলেটরি সিস্টেম বা ফ্রগের হার্ট তুমি চয়েস করতে পারো, এটা ডেমোর একটা ভালো টপিক হতে পারে, অ্যাম্ফিবিয়ার হার্ট। তো এই জায়গা থেকে তাহলে অ্যাম্ফিবিয়ার হার্টটা তুমি চয়েস করতে পারো। বলবে যে সার্কুলেটরি সিস্টেমের আমি একটা অংশ অর্থাৎ ফ্রগের আমি হার্ট সম্পর্কে আজকে ডেমো দিতে চাই, তাহলে সেই জায়গাতে তোমাকে কিন্তু ইউনিট বলে দিতে হবে, মানে ইউনিট 2 স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস অংশে চ্যাপ্টার 7 পোর্শনে এই জায়গা থেকে আমি ডেমো দিতে চাই, ফ্রগ থেকে আমি ডেমো দিতে চাই, ফ্রগের সার্কুলেটরি সিস্টেম। তো আমি বারবার কিন্তু এটা তোমাদেরকে বলছি, যদি এটা জিজ্ঞেস করা হয় যে আপনি কোন বিষয়ের ওপর ডেমো দিতে চান, কোন টপিকের ওপর, তখন কোন ক্লাস 11 যদি হয়
সেমেস্টার 1 কোন সেমেস্টার, কোন ইউনিট, কোন চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম, এবং সেই চ্যাপ্টারের মধ্যে কোন টপিক আছে সেই টপিকের নাম, সেই টপিকের মধ্যে কোন অংশের ডেমো দিতে চাও, এতগুলো অংশ কিন্তু তোমাকে বলে দিয়ে আসতে হবে। ঠিক আছে। আর যদি ওনারা বলে দেন যে ক্লাস 11-এর আপনি এই অংশ থেকে ডেমো দিন কোনো একটা পার্টিকুলার অংশ, তো তখন সেটা ডেমো দেবে। এবং দেখো, যে কোনো বিষয় হতে পারে, ইন্টারভিউতে যে কোনো সিচুয়েশান অ্যারাইজ করতে পারে। 90% ক্ষেত্রে আমি তোমাদের বলছি যে প্রধানত ক্যান্ডিডেটকেই ডেমো টপিক চয়েস করতে দেয়, কিন্তু বাই চান্স হতে পারে তোমার যদি লাক খারাপ থাকে, তোমাকে বললো যে আপনি এই টপিকের ওপর ডেমো দিন, তখন কিন্তু তোমাকে দিতে হবে। তো সেই জন্য বলছি ক্লাস 11 এবং ক্লাস 12-এর বই কিন্তু ভালোভাবে পড়ে যাবে। এর সাথে সাথে ইন্টারভিউতে প্রধানত বিএডের যে অংশগুলো আছে সেগুলো যেমন ভালো করে পড়বে, এবং তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের স্পেশাল পেপার কিন্তু ভালো করে পড়বে। পিজি লেভেলে স্পেশাল পেপার থেকে প্রচুর প্রশ্ন করা হয়। কারোর যদি মাইকোলজি স্পেশাল পেপার থাকে তাহলে ফাঞ্জি সম্পর্কে পড়বে, কারো যদি এন্ডোক্রিনোলজি স্পেশাল পেপার থাকে এন্ডোক্রিনোলজি ভালো করে পড়বে। এর সাথে সাথে ক্লাস 11 এবং ক্লাস 12-এর সিম্পল যে বায়োলজি বই আছে ভালো করে পড়বে এবং সিলেবাস সম্পর্কে আইডিয়া রাখবে। এরপরে দেখো ইউনিট 3 যেটা আছে সেল স্ট্রাকচার অ্যান্ড দ্য ফাংশন, তো এক্ষেত্রে চ্যাপ্টার 8 যেটা আছে সেল দ্য ইউনিট অফ লাইফ। তো এক্ষেত্রে যে টপিকগুলো আছে ডেমোর জন্য খুব একটা ভালো টপিক হবে না, ক্লাস 9-10-এর জন্য হতে পারে, কিন্তু পিজি লেভেলের জন্য ডেমোর খুব একটা ভালো টপিক হবে না। তো চ্যাপ্টার 9 যেটা আছে দেখো বায়োমলিকিউলস আছে, মানে বায়োকেমিস্ট্রি পোর্শন আছে। এক্ষেত্রে বায়োমলিকুলসের মধ্যে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য প্রোটিনস আছে, কার্বোহাইড্রেট আছে, লিপিডস আছে অ্যান্ড দ্য নিউক্লিক অ্যাসিড আছে। তো এর মধ্যে এই যে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের মধ্যে কোনো একটা অংশ তুমি চয়েস করতে পারো। তো প্রোটিন যদি চয়েস করো, তুমি বলবে যে আমি ক্লাস 11 সেমেস্টার 1-এর ইউনিট 3 অর্থাৎ সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অংশের চ্যাপ্টার 9-এর বায়োমলিকুল অংশে প্রোটিনের মধ্যে লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার ডেমো দিতে চাই। তাহলে লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার প্রাইমারি সেকেন্ডারি স্ট্রাকচার, তার সঙ্গে সঙ্গে টার্সিয়ারি এবং কোয়াটার্নারি স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো তুমি ভালো করে ছবি এঁকে বুঝিয়ে দিয়ে আসতে পারবে। তো প্রোটিনের লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার এটা ডেমোর একটা ভালো টপিক হতে পারে। অথবা কার্বোহাইড্রেটের মধ্যে মোনোস্যাকারাইড তুমি চয়েস করতে পারো, মোনোস্যাকারাইডের ডিফারেন্ট প্রপার্টিস, যেমন স্টিরিও আইসোমেরিজম, তার সঙ্গে সঙ্গে তার যে রিডিউসিং সুগার, তো এই সমস্ত বিষয়গুলো বলে দিয়ে আসতে পারো, স্ট্রাকচারগুলো তুমি বুঝিয়ে দিয়ে আসতে পারো জেনারেল ফর্মুলা দিয়ে। ঠিক আছে, অ্যালডোজ কাকে বলে, কিটোজ কাকে বলে, তো এই বিষয়গুলো ডেমোর টপিক হতে পারে। তবে এক্ষেত্রে এটাকে আমি চয়েস না করতেই বলবো, এর কারণটা হচ্ছে এটা কেমিস্ট্রির সঙ্গে রিলেটেড অনেক কিছু বিষয় থেকে যায়। তো সেই জন্য কেমিস্ট্রি রিলেটেড কোনো প্রশ্ন তোমাকে করা হবে যখন এটা ডেমোর টপিক হিসাবে চয়েস করবে, তো সেটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। সুতরাং একদম হার্ডকোর বায়োলজি পোর্শন যেগুলো আছে সেগুলো চয়েস করো। এবং এনজাইমসের মধ্যে দেখো এনজাইমের এটা কিন্তু ডেমোর ভালো টপিক হতে পারে। এনজাইম ইনহিবিশন তুমি বলতে পারো, কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ, নন কম্পিটিটিভ ইনহিবিশন, অথবা মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, কীভাবে এনজাইমের ফাংশন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দ্বারা কন্ট্রোলড হয়, তো সেটা বলতে পারো। তো এনজাইমের কোনো একটা পার্টিকুলার অংশ ডেমো হিসাবে দিতে পারো। এরপর যেটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 10 সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস আছে এবং তাদের সিগনিফিকেন্স, এটাকে আমি ডেমো হিসাবে মানে চয়েস না করতেই বলছি তোমাদেরকে। কিন্তু এই পোর্শনে যেটা ডেমো হিসাবে চয়েস করতে পারো সেটা সেল সাইকেল। সেল সাইকেলে বিভিন্ন ফেজ আছে, যেমন G1, S, G2 ফেজ আছে, M ফেজ আছে। তো G1 থেকে S ফেজ থেকে G2 ফেজের যে ট্রানজিশনে সাইক্লিন এবং সিডিকে কী ভূমিকা পালন করে সেটা ডেমো টপিক হিসাবে চয়েস করতে পারো। খুব ভালো টপিক এটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে এসো সেমেস্টার 2 অংশে। ক্লাস 11-এর সেমেস্টার 2 যেটা আছে দেখো, এটা কিন্তু 35 মার্কস আছে আবার, এবং এক্ষেত্রে যে প্রশ্ন করা হয় সেগুলো প্রধানত লং আনসার টাইপের কোয়েশ্চেন্স পরীক্ষাতে করা হয় স্টুডেন্টসদেরকে, এটাও একটু জেনে রাখবে। তো এক্ষেত্রে আছে যেটা, সেটা হচ্ছে যে প্ল্যান্ট ফিজিওলজি এবং তার সঙ্গে সঙ্গে হিউম্যান ফিজিওলজি, অনেক কিছু টপিক এটা ডেমোতে মানে উপযুক্ত হতে পারে। দেখো ক্লাস 11-এ যেটা আছে সেটা হচ্ছে ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট, বিভিন্ন অংশ আছে। এর মধ্যে যেটা ডেমো টপিক সুইটেবল হতে পারে সেটা তোমাদের বলছে, যেমন স্ট্রাকচার অফ দ্য ক্লোরোফিল। ক্লোরোফিলের স্ট্রাকচার একটা খুব সুন্দর ডেমো টপিক হতে পারে, কারণ ক্লোরোফিলের স্ট্রাকচারে তার যে ক্লোরোফিল হেড আছে, ফাইটোল টেল আছে, পাইরোল লিঙ্ক কীভাবে যুক্ত হচ্ছে, খুব সিম্পল ছবির সাহায্যে ক্লোরোফিলের স্ট্রাকচার বোঝাতে পারবে। তো এটা একটা ডেমোর টপিক হতে পারে, ভালো টপিক হতে পারে। এর সাথে সাথে একদম শেষের দিকে যে অংশগুলো আছে দেখো, সাইক্লিক এবং নন সাইক্লিক ফটোফসফাইলেশন, তো এটা ডেমোর ভালো টপিক হতে পারে। কিন্তু সেক্ষেত্রে যে সমস্ত মলিকুলগুলো যেগুলো আছে, অর্থাৎ ইলেকট্রন কীভাবে ট্রান্সপোর্টেড হচ্ছে, সেই মলিকুলার নামগুলো তোমার যদি মনে থাকে, যদি সাহস থাকে, তাহলে এটাকে কিন্তু ডেমো টপিক হিসাবে চয়েস করতে পারো।
অথবা এই যে কেমিওসমোটিক হাইপোথেসিস এটাও একটা ডেমোর খুব ভালো টপিক হতে পারে। ফটো রেসপিরেশন, C3 অ্যান্ড C4 সাইকেল, প্রত্যেকটা অংশ কিন্তু ডেমোর ভালো টপিক হতে পারে। ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, তো এগুলো এই প্রত্যেকটা অংশ কিন্তু ডেমোর টপিক হতে পারে। তাহলে ফটোসিনথেসিস থেকে কী কী ভালো টপিক হতে পারে? স্ট্রাকচার অফ ক্লোরোফিল যেমন হতে পারে, তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে সাইক্লিক ফটোফসফোরাইলেশন অথবা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, কেমিওসমোটিক হাইপোথেসিস, ফটো রেসপিরেশন, সিঙ্গেল C3 এবং C4 পাথওয়ে, ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এগুলো ডেমোর ভালো টপিক হতে পারে। এরপরে চ্যাপ্টার 12 যেটা আছে দেখো রেসপিরেশন ইন প্ল্যান্টস। তো রেসপিরেশন ইন প্ল্যান্ট অংশে আছে গ্লাইকোলাইসিস এবং TCA সাইকেল বা ক্রেব সাইকেল। তো গ্লাইকোলাইসিস এবং ক্রেব সাইকেলকে আমি ডেমোর টপিক হিসেবে চয়েস করতে বারণ করছি। কারণটা হচ্ছে এটাই যে গ্লাইকোলাইসিস এবং ক্রেব সাইকেলে অনেকগুলো পাথওয়ে আছে, তো সেই পাথওয়েগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। টেনশানে তোমার যদি কনফিডেন্স থাকে কিন্তু তাও টেনশানে কোনো পাথওয়ে তুমি ভুলে যেতে পারো। তো সেই জন্য এই টপিক ডেমো হিসেবে চয়েস না করাই ভালো। তবে এখানে দেখো এই যে পোর্শনটা আছে এনার্জি রিলেশনস, নাম্বার অফ এটিপি মলিকুল জেনারেটেড, অর্থাৎ এখনও গ্লুকোজ থেকে যে 38 অণু এটিপি তৈরি হয়, কীভাবে তৈরি হচ্ছে, গ্লাইকোলাইসিসে ডিরেক্টলি কী পরিমাণ তৈরি হচ্ছে, এই জায়গাতে অনেক কিছু বিষয় বলার আছে। যেমন ডাইরেক্ট সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, তার সঙ্গে সঙ্গে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তো এই সমস্ত বিষয়গুলো বোঝানোর ব্যাপার আছে। তাহলে এটা কিন্তু ডেমোর একটা ভালো টপিক হতে পারে। এনার্জি রিলেশনস মানে নাম্বার অফ এটিপি মলিকুল জেনারেটেড, এটা ডেমোর জন্য একটা ভালো টপিক হতে পারে রেসপিরেশন ইন প্ল্যান্টসে। বাকি টপিকগুলো আমার মনে হয় খুব একটা ডেমোর জন্য ভালো হবে না। এরপরে যেটা আছে দেখো প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো প্ল্যান্ট গ্রোথ অফ ডেভেলপমেন্টের সিড জার্মিনেশন ডেমোর একটা ভালো টপিক হতে পারে। সিড জার্মিনেশনের জিব্বারেলিন কীভাবে কাজ করছে, অ্যালিউরন লেয়ার কীভাবে কাজ করছে, তো সেটা একটা ডেমোর ভালো টপিক হতে পারে। এবং বাকি যে অংশগুলো আছে যেমন এখানে অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড ইত্যাদি, এগুলো ডেমোর জন্য খুব একটা ভালো ইন্টারেস্টিং টপিক হবে না। তবে ফটোপিরিয়ডিজম একটা ভালো টপিক হতে পারে, ফাইটোক্রোমের রোল, এটা ভালো টপিক হতে পারে। তাহলে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সিড জার্মিনেশন এবং ফটোপিরিয়ডিজম, ঠিক আছে। এরপরে চলে এসো ইউনিট 5 মানে হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজিতে অনেক অংশ মানে ইন্টারেস্টিং আছে। তো এই জায়গাতে দেখো ডাইজেশন এবং অ্যাবসর্পশান। তো ডাইজেশন এবং অ্যাবসর্পশানের যে অংশটা ডেমোর ভালো টপিক হতে পারে সেটা হচ্ছে জিআই ট্র্যাক্ট হরমোন। বিভিন্ন রকমের যে হরমোন আছে যেমন গ্যাস্ট্রিন, তার সঙ্গে সঙ্গে সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, কোথা থেকে তৈরি হচ্ছে, তাদের রোল কী, এটা ডেমোর একটা ভালো টপিক হতে পারে। এর সাথে সাথে দেখো এখানে আছে যেটা, সেটা হচ্ছে যে এই যে এক্ষেত্রে ডাইজেশন, অ্যাবসর্পশন অ্যান্ড দ্য অ্যাসিমিলেশন অফ দ্য প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড দ্য ফ্যাট। তো ফ্যাটের অ্যাবসর্পশন কিন্তু একটা ডেমোর ভালো টপিক হতে পারে, যে কাইলোমাইক্রন কীভাবে তৈরি হচ্ছে, মাইসেলি কীভাবে তৈরি হচ্ছে এবং স্মল ইন্টেস্টাইন থেকে ফ্যাট কীভাবে অ্যাবসর্বড হচ্ছে। তো এটা কিন্তু ডেমোর একটা ভালো টপিক হতে পারে। এবং ডাইজেস্টিভ সিস্টেম থেকে আর খুব একটা ভালো টপিক ডেমোর জন্য নেই। কিন্তু ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এখানে অনেকগুলো টপিক ডেমোর জন্য ভালো হতে পারে। যেমন প্রথম যে অংশটা আছে দেখো এক্ষেত্রে মেকানিজম অফ ব্রিদিং অ্যান্ড ইটস রেগুলেশন ইন হিউম্যানস, অর্থাৎ এক্সচেঞ্জ অফ গ্যাসেস, মানে এই যে ব্রিদিং মেকানিজম। তোমরা অনেকেই আমাকে বলছিলে যে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন যদি ডেমোর টপিক হিসেবে চয়েস করো, তো এটা কিন্তু খুব ভালো টপিক হতে পারে, কারণ তুমি বডি ল্যাঙ্গুয়েজের সাহায্যে বোঝাতে পারবে। তার সঙ্গে সঙ্গে আমাদের রেসপিরেশনের যে বিভিন্ন মাসেলগুলো যেগুলো ফাংশন করে, এগুলো তুমি খুব ভালো করে বোঝাতে পারবে। তো সেই জন্য এটা ডেমোর একটা ভালো টপিক হতে পারে, যে মেকানিজম অফ ব্রিদিং। এর সাথে সাথে দেখো আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস এক্সচেঞ্জ বলতে এক্ষেত্রে যে কীভাবে সেল থেকে টিস্যুর মধ্যে যে গ্যাসেস যে এক্সচেঞ্জ হচ্ছে, মানে আমাদের যে রেসপিরেটরি অর্গান আছে সেখান থেকে সেলের মধ্যে কীভাবে গ্যাসের এক্সচেঞ্জ হচ্ছে সেটা নয়, কিন্তু এক্ষেত্রে মেকানিজম অফ ব্রিদিং অংশ কিন্তু ডেমোর ভালো টপিক হতে পারে। এবং খুব গুরুত্বপূর্ণ আর একটা টপিক হতে পারে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। তো তাহলে দেখো ট্রান্সপোর্ট অফ গ্যাসেস মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কীভাবে ট্রান্সপোর্টেড হচ্ছে। তো অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভ তুমি বলতে পারবে, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, বোর এফেক্ট এবং হ্যালডেন এফেক্ট, কখন ডান দিকে সরে যাচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, গ্রাফের সাহায্যে তুমি এটা বোঝাতে পারবে। সুতরাং এই অংশটা ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, এটা কিন্তু একটা ভালো টপিক হতে পারে ডেমোর। এবং রেগুলেশন অফ রেসপিরেশন কীভাবে রেগুলেটেড হচ্ছে, পন্স এবং মিডল অবলঙ্গাটার ভূমিকা, এটা সেপারেটলি আর একটা ভালো টপিক হতে পারে, ঠিক আছে। তাহলে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেসের মধ্যে এক্ষেত্রে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন একটা ভালো টপিক, এবং তার সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস এটা একটা ভালো টপিক, এবং এর সাথে সাথে রেগুলেশন অফ রেসপিরেশন ভালো টপিক। ডিজিজগুলো অত বলার দরকার নেই, কারণ অনেক কিছু পোর্শন কিন্তু ডিজিজ থেকে চলে আসবে, অনেক প্রশ্ন। তো ডেমোতে সেই টপিকগুলোই চয়েস করবে যে টপিকগুলো তুমি 100% কনফিডেন্ট, ঠিক আছে। এরপরে যেটা আছে দেখো বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। তো বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনে
ডেমোর জন্য যে টপিক যেটা ভালো হবে সেটা বলি, সেটা হচ্ছে এখানে কার্ডিয়াক সাইকেল। তো কার্ডিয়াক সাইকেল একটা ভালো টপিক হতে পারে। কার্ডিয়াক সাইকেলে যে বিভিন্ন হার্ট সাউন্ড, তো সেগুলো তুমি ভালো করে বুঝিয়ে দিয়ে আসতে পারবে। এবং এর সাথে সাথে ইসিজি এটা একটা ভালো টপিক হতে পারে, ঠিক আছে। তাহলে কার্ডিয়াক সাইকেল এবং ইসিজি এই দুটো টপিক কিন্তু এক্ষেত্রে ভালো। এবং চ্যাপ্টার 7 যেটা আছে এক্সক্রেটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন, মানে এক্সক্রেশন। তো এক্সক্রেশন থেকে প্রথমত যে টপিক ভালো হতে পারে, যেমন কাউন্টার কারেন্ট মেকানিজম, এটা একটা ভালো টপিক, যে লুপ অফ হেনলির মধ্যে যে কাউন্টার কারেন্ট সিস্টেম কীভাবে কাজ করছে। এবং দেখো, যখন প্যারালালি কোনো ফ্লুইড যখন ট্রান্সপোর্টেড হয়, তো তখনই তাকে আমরা বলবো কাউন্টার কারেন্ট সিস্টেম। এবং এই কাউন্টার কারেন্ট সিস্টেম এবং এটাকে কেন কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জের এবং মাল্টিপ্লায়ার বলা হয়, এবং কীভাবে হাইপারটনিক ইউরিন তৈরি হয়, এর সাহায্যে তুমি ব্যাখ্যা করতে পারবে। সুতরাং এটা কিন্তু একটা খুব ভালো টপিক। এর সাথে সাথে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, সহজ টপিক। যদি খুব কম সময় তোমাকে দেওয়া হয় তাহলে রেনিন অ্যাঞ্জিওটেনসিন পাথওয়ে, এটা একদম খুব সুন্দর একটা টপিক। ব্লাড প্রেশার কীভাবে রেনিন অ্যাঞ্জিওটেনসিন পাথওয়ে কীভাবে মেনটেন করে, তো এটা কিন্তু একটা ভালো টপিক হতে পারে ডেমোর জন্য। এবং বাকি যে পোর্শনগুলো আছে খুব একটা ভালো হবে না। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। তো লোকোমোশন অ্যান্ড মুভমেন্টের মধ্যে থেকে মাসল কন্ট্রাকশন একটা ভালো টপিক হতে পারে। অর্থাৎ অ্যাক্টিন এবং মায়োসিন কীভাবে কাজ করছে, তার সঙ্গে সঙ্গে ট্রোপোনিন কীভাবে কাজ করছে, ট্রোপোনিন সি, ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি, স্লাইডিং ফিলামেন্ট মডেল, এটা খুব ভালো একটা টপিক, মাসল কন্ট্রাকশন। এবং বাকি যে পোর্শন আছে অস্টিওলজির যে পোর্শনটা আছে, যে স্কেলিটাল সিস্টেম ইত্যাদি, এগুলো খুব একটা ভালো টপিক হবে না। এরপর দেখো নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, অর্থাৎ নার্ভাস সিস্টেম, প্রচুর ইন্টারেস্টিং জায়গায়, যদিও কিন্তু কোন কোন অংশগুলো ডেমোর জন্য ভালো হতে পারে একটু তোমাদের বলছি। দেখো এক্ষেত্রে যেটা আছে এটা হচ্ছে যে ব্রেনের যে ডিফারেন্ট পার্ট আছে, তুমি লিম্বিক সিস্টেমটাকে চয়েস করতে পারো। লিম্বিক সিস্টেম এটা নতুন একটা অংশ, কিন্তু এটাকে ঠিক আছে, এটা আমি ধরছি এটাকে চয়েস না করাটাই বেটার হবে। কিন্তু সেরিবেলামের স্ট্রাকচার কিন্তু ভালো করে এটা তুমি যদি পড়ে থাকো তাহলে এটা বলতে পারো, মানে আমাদের লঘু মস্তিষ্কের স্ট্রাকচার। দেখো সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক প্রধানত ক্লাস 10-এতে ভালোভাবে পড়া হয়, কিন্তু অনেকেরই সেরিবেলামের স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া থাকে না। তুমি আরবর ভিটা বলতে পারবে, তার সঙ্গে সঙ্গে তার যে সেরিবেলামের যে কানেকশান আছে সে কীভাবে ফাংশন করে, এটা খুব ভালোভাবে বলতে পারবে। সুতরাং সেরিবেলাম একটা ভালো টপিক হতে পারে। এবং এর সাথে সাথে দেখো অটোনমিক নার্ভাস সিস্টেম, মানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটাও ভালো টপিক হতে পারে। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে পার্থক্য। এবং বাকি যেটা আছে এক্ষেত্রে রিফ্লেক্স অ্যাকশান, এগুলো না দেওয়াই ভালো, ঠিক আছে। তো এই অংশগুলোই প্রধানত নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনে ভালো টপিক হতে পারে। এরপর দেখো কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড দ্য ইন্টিগ্রেশন। তো এক্ষেত্রে হরমোন আছে, মানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটাকে ডেমো টপিক হিসেবে চয়েস করতে পারো। প্যারাথরমোন কীভাবে ফাংশন করছে, এটা খুব একটা ভালো টপিক হতে পারে। তবে হরমোন থেকে যেটা খুব সুন্দর টপিক হতে পারে সেটা হচ্ছে মেকানিজম অফ হরমোন অ্যাকশান, মানে সিম্পল সেল সিগন্যালিং। তো সেল সিগন্যালিং বলতে এক্ষেত্রে তুমি সেল সারফেস রিসেপ্টার বা 7 মেমব্রেন স্প্যানিং রিসেপ্টার, কীভাবে IP3 ড্যাগ তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডিনাইলিল সাইক্লিস কীভাবে কাজ করছে খুব ভালোভাবে বোঝানো যাবে। সুতরাং এটাকে ডেমো হিসেবে চয়েস করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে স্টেরয়েড হরমোন, অর্থাৎ হরমোন রিসেপ্টার কমপ্লেক্স কীভাবে তৈরি হচ্ছে, হরমোন রেসপন্সিভ এলিমেন্টটা কি, এটা কিন্তু খুব ভালো টপিক হতে পারে। তো মেকানিজম অফ হরমোন অ্যাকশান ইজ এ ভেরি গুড টপিক অ্যাকচুয়ালি ডেমো দেওয়ার জন্য। সহজেই তুমি এটা বোঝাতে পারবে, তোমার কনসেপ্ট তাদেরকে তুমি দেখিয়ে দিয়ে আসতে পারবে। তো এই হচ্ছে ক্লাস 11-এর যে সমস্ত টপিকগুলো আছে, তো সেই টপিকের মধ্যে কোনগুলো ডেমো দেওয়ার উপযুক্ত টপিক সেগুলো তোমাদেরকে আমি বললাম। এবং বারবার তোমাদেরকে বলছি যে টপিক সেটাই চয়েস করতে হবে যে মডার্ন যে সিলেবাস আছে, তো সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাকে টপিক চয়েস করতে হবে এবং সেইভাবেই কিন্তু টপিকের নাম বলতে হবে। তো আশা করি ক্লাস 11-এর কোন কোন টপিকগুলো ডেমো দেওয়ার মতো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছিলে, অনেকেই জিজ্ঞেস করছিলে, অনেকেই হোয়াটসঅ্যাপ করছিলে, তো সেটা তোমাদেরকে বললাম। এর পরের দিনে আমি আলোচনা করব ক্লাস 12-এ কোন কোন টপিকগুলো ডেমো দেওয়ার উপযুক্ত। আবারও বলছি, ক্লাস 11 থেকে 2টো টপিক এবং ক্লাস 12 থেকে 2টো টপিক তোমরা চয়েস করে যাবে। কারণ এরকম তোমাকে বলা হতে পারে যে ক্লাস 11-এর কোনো একটা টপিক আপনি ডেমো দিয়ে দেখান, অথবা ক্লাস 12-এর কোনো একটা টপিক ডেমো দিয়ে দেখান, এরকম বলা হতেই পারে। তো সেই জন্য ক্লাস 11 এবং ক্লাস 12-এর 2টো করে টপিক তোমরা ডেমোর জন্য প্রিপারেশান নিয়ে যাবে।
এবং তোমরা অনেকেই আরও একটা বিষয়ে আমাকে অনেকে মেসেজ করছো যে ইন্টারভিউয়ের নোটস। দেখো, ইন্টারভিউয়ের নোটস বেশ কয়েকদিন আমি অফ ছিলাম, দেখেছো আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ ইন্টারভিউয়ের নোটস আমি তৈরি করছিলাম। আমি প্রধানত হাতে লিখে লিখে নিজের মতো করে আমি নোটস তৈরি করি, অন্য কাউকে দিয়ে করার আমি সময় করে আমার ঠিক মেন্টাল স্যাটিসফ্যাকশান হয় না। তো সেই জন্য নিজে নিজে আমি নোটস তৈরি করছিলাম এবং বেশ অনেকগুলো পাতা আমাকে লিখতে হয়েছে। তো সেই জন্য আমার অনেকটা সময় লাগলো। তো নোটস আমি মোটামুটি তৈরি করে ফেলেছি। 2-1 দিনের মধ্যেই এই নোটস আমি তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেবো। তোমরা যারা আমার থেকে নোটস তোমরা যারা পারচেস করতে চাও, তাহলে তারা 8348091202 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। 2-1 দিনের মধ্যেই কিন্তু আমি নোটস অ্যাভেলেবেল করে দেবো। এই নোটসের মধ্যে কী আছে, কোন কোন অংশ তোমাদেরকে পড়তে হবে, কিভাবে আমি লিখেছি, সমস্ত কিছু পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের যদি সুইটেবল মনে হয় তাহলে সেই নোটস তোমরা পারচেস করতে পারো। নোটস যারা কালেকশান করতে চাও তাহলে 8348091202 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আমার অ্যাসিস্ট্যান্ট তোমাদেরকে হেল্প করবেন, হোয়াটসঅ্যাপে সে রিপ্লাই দেবে। ফোন করবে না, ফোন করলে আমাকে তোমরা পাবে না। অনেকেই হয়তো আমাকে ফোন করো, কিন্তু ফোনে আমি সময় পাই না। সত্যি কথা বলতে কি, আমার হাতে টাইম খুব কম, টাইম ইজ ভেরি লিমিটেড। তো সেই কারণের জন্য আমি টাইম পাই না, আমি ফোনে কথা বলার আমার খুব একটা সময় থাকে না। তোমরা যে নাম্বার বললাম ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, দেখবে তোমাদের অসুবিধা হবে না। তোমরা তো অনেকেই এসএসসির আগে তোমরা অনেকেই আমার থেকে নোটস কালেকশান করেছো, পারচেস করেছো। তো সেই হিসেবে তোমরা টোটাল প্রসিডিওরটা জানো। তো সেরকমভাবেই প্রধানত আমি নোটস তোমাদেরকে প্রোভাইড করব। তো 2-1 দিনের মধ্যেই সেই নোটসের ভিডিও, নোটসের মধ্যে কী আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। নিশ্চয়ই তোমরা এই নোটস পড়লে নিশ্চয়ই তোমরা বেনিফিটেড হবে। ইন্টারভিউতে প্রধানত যে জায়গা থেকে প্রশ্ন করা হয়, তো সেখান থেকেই নোটসগুলো করা আছে। আমার মতো করে আমি সেগুলো নোটস তৈরি করেছি। আশা করি এই নোটসগুলো পড়লে তোমরা অনেকটাই কনফিডেন্স পাবে। তো যাই হোক, এটা তোমাদেরকে বলার ছিল। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছিলে, ফোন করছিলে, তো সেই জন্য তোমাদেরকে এটা বললাম। এবং এর সাথে সাথে ক্লাস 11-এর কোন টপিকগুলো ডেমো হিসাবে দেবে সেটাও তোমাদেরকে বললাম। এছাড়া আমি যে টপিকগুলো বললাম সেগুলো ছাড়া তোমরা অন্য টপিক চয়েস করতে পারো তোমাদের যদি ইচ্ছা হয়, কিন্তু যে টপিকগুলো ডেমো দেওয়ার উপযুক্ত আমার মনে হয়েছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। পরের দিন ক্লাস 12-এর কোন টপিকগুলো ডেমো হিসেবে চয়েস করবে সেটা আলোচনা করবে। এবং আবারও বলছি, সবসময় জেনেটিক্স, মলিকুলার বায়োলজি এবং তার সঙ্গে সঙ্গে বায়োটেকনোলজি পোর্শন ডেমো হিসেবে চয়েস করলে আমার মনে হয় সেটা বেটার হবে। তো যাই হোক, তোমাদের প্রত্যেকের সফলতা কামনা করি। তোমরা দীর্ঘদিন পরিশ্রম করে এই লেভেলে এসেছো। এখন ইন্টারভিউতে যদি ডাক পাও তাহলে কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। একদম পরিশ্রম করো। এই মাত্র আর কয়েকদিন তোমাকে পড়তে হবে। অন্য কোনো দিকে মন নয়, একদম 100% পড়াতে ফোকাস করো। নিজের মাইন্ডের ওপর ফোকাস করো, নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করো। দেখবে যে তোমরা সহজেই কিন্তু এই এক্সামিনেশান ক্র্যাক করতে পারবে। এবং সবসময় একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখবে। নিশ্চয়ই পজিটিভ অ্যাটিটিউড তোমার যদি থাকে তাহলে নিশ্চয়ই তুমি সফল হবে। তোমাদের প্রত্যেকের সফলতা কামনা করি। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।